স্পার্ক পাঠশালার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। লাস্ট লেকচারে আমরা আব্বাউ প্রিন্সিপাল এবং N+L রুল নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। আশা করি তোমাদের সবাই মনে আছে N+L রুল আর আব্বাউ প্রিন্সিপাল। তারপর আমরা কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয় ডিফারেন্ট এলিমেন্টের, ওটা নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। আজকে আমরা আরেকটা নতুন টপিক আমরা শুরু করব, যেটার নাম হচ্ছে হুন্ডস রুল। এটা নতুন প্রিন্সিপাল হুন্ডস রুল। কি বলা আছে হুন্ডস রুলে, এটা আমাদের জানতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, যখন আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে আমরা যখন ডিসকাশন করেছিলাম, তখন আমরা এস পি ডি এফ সাবশেলগুলো বের করেছিলাম। ওদের মধ্যে একটু খেয়াল করে দেখবে, যেমন আমাদের পি সাবশেল ছিল। পি সাবশেলে কটা অরবিটাল ছিল? 3টে অরবিটাল ছিল। আমরা ক্যালকুলেট করেছিলাম, আমাদের আগের লেকচারে দেওয়া আছে। ডি তে ছিল 5টা ডি অরবিটাল। এফ এ ছিল 7টা অরবিটাল। এদেরকে আমরা কি নাম দিয়েছিলাম? এদের আমরা বলেছিলাম সেম এনার্জি অরবিটাল। এই হুন্ডস রুলের বিশেষত্বটা এখানে। হুন্ডস রুল কার জন্য বলছে? যে সেম এনার্জি অরবিটাল, যেমন পি তে 3টা আছে, ডি তে 5টা আছে, এফ এ 7টা আছে। এই সেম এনার্জি অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রনের ফিলিংটা কিভাবে হবে, কিভাবে ইলেকট্রনগুলোকে আমি অ্যারেঞ্জ করব, এটা নিয়ে হুন্ডস রুল ডিসকাশন করেছে। এটাই বলা আছে। দেখো আমি বলছি, তোমরা আশা করি সহজেই বুঝতে পারবে। কি বলছে? যে ইলেকট্রন পেয়ারিং উইল নট টেক প্লেস of orbital of same energy until each orbital is singly filled. কি বলছে? আমরা কি জানি? আমরা জানি কি একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম 2 ইলেকট্রন সে কন্টেইন করতে পারে উইথ অপোজিট স্পিন। এটাকে আমরা বলছিলাম কি? ইলেকট্রন পেয়ারিং বলছিলাম। হুন্ডস বলছে যদি সেম এনার্জি অরবিটাল থাকে, আমি ইলেকট্রনিক কনফিগারেশন করতে করতে যদি গিয়ে দেখি যে সেম এনার্জি অরবিটাল আছে, ওটার মধ্যে যদি ইলেকট্রন থাকে, তাহলে কি করতে হবে? ফার্স্ট আমার সেম এনার্জি অরবিটালগুলোকে সিঙ্গলি ফিল্ড করতে হবে। তারপর যদি ইলেকট্রন থাকে আমার কাছে, যদি এক্সেস ইলেকট্রন থাকে, তারপর আমি ইলেকট্রনের পেয়ারিং করব। আমি এখন একটা ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি, আশা করি তোমরা এটা খুব ইজিলি তোমরা এটা বুঝে যাবে। একটু খেয়াল করে দেখবে, ধরো আমরা নাইট্রোজেন নেই, কত ছিল? 7, 1s2, 2s2, 2p3, এটা ভ্যালেন্স শেল 2p। এটার মধ্যে p তে কয়টা অরবিটাল আছে? আমরা জানি p তে 3টা অরবিটাল আছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে বলছিলাম px, pz, py এমন করে। কেমন? এখন দেখো তো ইলেকট্রন কটা আছে এখানে? ইলেকট্রন আছে 3টা। ইলেকট্রনটাকে আমি কিভাবে অ্যারেঞ্জ করব সেম এনার্জি অরবিটালের মধ্যে? এখানেই হুন্ডস তার রুলটা বলেছেন। তিনি কি বলেছেন? যদি আমার সেম এনার্জি অরবিটাল হয়, তাহলে আমি ইলেকট্রনকে কিভাবে ফিলিং করব? তাহলে আমি ফার্স্ট কি করব? প্রত্যেকটা অরবিটালের মধ্যে একটা একটা ইলেকট্রন আমি পুট করব, মানে অরবিটালগুলোকে আমি সিঙ্গলি ফিল্ড করব। দেখো তাহলে কিভাবে করব? পি তে আছে 3টা ইলেকট্রন, তাহলে দেখো 1, 2, 3। ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট এতে সিঙ্গলি ফিল্ড করলাম। এবার যদি আমার কাছে এক্সেস ইলেকট্রন থাকে, অ্যাভেলেবেল থাকে আমার কাছে, তাহলে আমি আবার প্রথম থেকে ইলেকট্রন দিব উইথ অপোজিট স্পিন। এবার দেখো এটার জন্য আরেকটা এক্সাম্পল নিচ্ছি। আমরা নাইট্রোজেন করলাম, তারপর দেখো অক্সিজেন। এটা দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি অক্সিজেন নেই, অক্সিজেন হচ্ছে 8, 1s2, 2s2, 2p4। তাহলে এবার কি হলো? পিতে কটা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। আর দেখো আমরা জানি কি পিতে অরবিটাল আছে 3টা, সেম এনার্জি অরবিটাল। তাহলে ফার্স্ট আমি কি করব? আমি তাকে সিঙ্গলি ফিল করব অ্যাকর্ডিং টু হুন্ডস রুল। করলাম, 3টা ইলেকট্রন গেল। আমার কাছে অ্যাভেলেবেল আরো একটা ইলেকট্রন আছে। এবার আমি ইলেকট্রনটাকে কিভাবে অ্যারেঞ্জ করব? কোথায় অ্যারেঞ্জ করব? আমি আবার অরবিটালে অ্যারেঞ্জ করব, বাট উইথ অপোজিট স্পিন। প্যারালাল স্পিন নয় কিন্তু, উইথ অপোজিট স্পিন, কারণ অপোজিট স্পিন হলে স্পিন পেয়ারিং হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছি। কিন্তু আমি কিন্তু এভাবে করতে পারবো না। আমি যদি এটা যদি করি, এমন যদি করি, প্যারালাল স্পিন যদি দিই, এটা কিন্তু ভুল, রং। ঠিক আছে?
তাহলে ফার্স্ট আমার কি করতে হবে, আমার অরবিটাল সেম এনার্জি অরবিটাল, বারবার বলছি সেম এনার্জি, যেমন পিতে 3টে আছে, ডিতে 5টা আছে, তাহলে কি করব, সেম এনার্জি অরবিটালগুলোকে ফার্স্ট আমি সিঙ্গলি ফিল করব। তারপর যদি আমার ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে তাহলে আবার আমি অরবিটালের মধ্যে পুট করব উইথ অপোজিট স্পিন। এটাই হুন্ডস রুল বলেছে। ঠিক আছে, আশা করি তোমরা হুন্ডস রুলটা খুব ইজিলি বুঝতে পেরেছো। আমরা গত ক্লাসে আমরা 20 অবধি মানে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, ঠিক আছে, এই 20টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করেছিলাম। আজকে আমরা আরো 10 নাম্বার অফ ইলেকট্রনের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করব, মানে স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক আমরা 10টা এলিমেন্ট এদের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। তার সাথে আমরা দুইটা টার্ম আজকে তোমাদের এক্সপ্লেইন করব। একটা হচ্ছে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, এবং তাদের যে স্টেবিলিটি যে কেমন হতে পারে, হাফ ফিল্ড হলে তার স্টেবিলিটি, ফুল ফিল্ড হলে তার স্টেবিলিটি, বা তার থেকে যদি কম হয় ইলেকট্রন অরবিটালের মধ্যে তাহলে কেমন হতে পারে, তার স্টেবিলিটি নিয়ে আমরা আজকে এখানে ডিসকাশন করব। তো দেখো আমি এখানে লিখেছি স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক, স্ক্যান্ডিয়াম অ্যাটমিক নাম্বার 21। ওকে, তো দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এতটুকু পর্যন্ত আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করে এসেছি। ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, তারপর তোমার আর্গন, ওকে, ফসফরাস, সালফার, এদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করে এসেছি। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের জানা আছে। আমরা কি পড়েছিলাম, আমরা n+l রুল পড়েছিলাম। n+l রুলে কি বলা ছিল, n+l রুলে বলা ছিল যে দুটো অরবিটালকে যদি আমার কম্পেয়ার করতে হয়, কোনটা হায়ার এনার্জি কোনটা লোয়ার এনার্জি, বা কোনটার মধ্যে আগে ইলেকট্রন এন্টার করবে, তাহলে কি দেখতে হবে, আমার দুটো অরবিটালে n+l এর ভ্যালু দেখতে হবে। দুটো অরবিটালে n+l এর ভ্যালু ক্যালকুলেট করার পর যে অরবিটালটা তোমার n+l এর ভ্যালুটা লোয়ার হবে ওটার মধ্যে ফার্স্ট ইলেকট্রন এন্টার করবে। তাহলে এখানে দেখো 3d and 4s, কার মধ্যে ইলেকট্রন আগে এন্টার করবে, 3d 4s। তাহলে এখানে দেখো n equal to 3, d means l equal to 2, তাহলে n+l কত হচ্ছে, n+l equal to 5। এখানে দেখো n equal to 4, l equal to 0, s হলে l equal to কত হয়, 0 হয়, তাহলে n+l equal to 4। তাহলে দেখো তো কোনটার মধ্যে n+l এর ভ্যালুটা লোয়ার, n+l এর ভ্যালু 4s এ লোয়ার, তাহলে ফার্স্ট ইলেকট্রন কোথায় এন্টার করবে, 4s এ ফার্স্ট ইলেকট্রন এন্টার করবে, দেন যাবে কোথায় ইলেকট্রন, দেন 3d তে ইলেকট্রন এন্টার করবে। তাহলে এখানে দেখো, তাহলে দেখো এখানে কত হলো, 4 10 12 18 হচ্ছে, আমার ইলেকট্রন অ্যাটমিক নাম্বার কত, 21। তাহলে 4s2, কারণ আমি জানি s এ হাইয়েস্ট দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমার কাছে আর অ্যাভেলেবেল ইলেকট্রন কটা আছে, আরেকটা আছে, 3d1। তাহলে এখানে তারপর যদি টাইটেনিয়ামকে করি সেম 3p6 পর্যন্ত আমার ঠিক আছে। তারপর কি হবে, 4s2, কারণ 4s এ আগে ইলেকট্রন এন্টার করবে, রিজন হচ্ছে এখানে ডিউ টু দা লোয়ার ভ্যালু অফ n+l। তাহলে ফার্স্ট 4s এ ইলেকট্রন এন্টার করবে, দেন ইলেকট্রন কোথায় যাবে, 3d তে, 3d। ওকে, দেন আসো ভ্যানাডিয়াম 23। তাহলে এখানে কি হবে, 4s2 3d3, কারণ এতটুকু হচ্ছে 18, 18 + 2 20, 20 + 3 23। তারপর এই ক্রোমিয়ামটা রেখে দাও, এটা নিয়ে আমরা একটু আলাদা ডিসকাশন করব। তারপর আমি তোমাকে ম্যাঙ্গানিজটা করাচ্ছি। ম্যাঙ্গানিজটা দেখো 25, তাহলে এতটুকু কত হচ্ছে 18, 4s2 3d5। ওকে, দেন আয়রন, তাহলে কি হবে, 4s2 3d6। দেন কোবাল্ট 4s2 3d7। দেন নিকেল কত, 28, তাহলে এতটুকু 18, 4s2 3d8। তারপর আবার কপার, এই দেখো আমি এই কপার আর ক্রোমিয়াম এই দুটো ইলেকট্রনিক কনফিগারেশনকে আমি স্টার মার্ক দিয়েছি। কেন দিয়েছি, এদের এক্সেপশন আছে কিছু একটা, এটা নিয়ে আমরা ডিসকাশন করবো। আগে নর্মালগুলো তোমাদের করিয়ে দিই, তারপর এটা নিয়ে ডিসকাশন করব। জিঙ্ক লাস্ট হচ্ছে, জিঙ্ক কত, 30, তাহলে 18, 4s2 3d10। তাহলে একটু খেয়াল করো, স্ক্যান্ডিয়াম 21 মানে দেখো 18 + 2 20 21। ওকে, টাইটেনিয়াম 18 + 2 20 22। একটা জিনিস তোমরা একটা সিরিজের মধ্যে এটা খেয়াল করো, এই ডিটাকে দেখো কি হচ্ছে, স্ক্যান্ডিয়াম মানে d1, ওকে,
টাইটেনিয়াম মিন্স D2 3D2, ভ্যানেডিয়াম মিন্স 3D3। তারপর এখানে ম্যাঙ্গানিজ দেখো 25 3D5। এটা একটা সিকোয়েন্সে এসে পড়ে, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আয়রন 26 3D6, 27 3D7, 28 3D8। আবার কপারটা একটু ভেরিয়েশন আছে, জিঙ্ক 30 3D10। ওকে, এগুলা গেল নর্মাল। এখন আমরা ডিসকাশন করবো এই ক্রোমিয়াম এবং কপারকে নিয়ে। আমি এখানে ক্রোমিয়াম লিখছি, ক্রোমিয়াম হচ্ছে 24। ওকে, তাহলে আমি নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি তাহলে আমার কেমন আসবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s2 3d4 আসার কথা, কারণ 24। ওকে, দেখো 4 10 12 18 20 24 3d4 আসার কথা। তাহলে আমি অ্যাকর্ডিং টু হুন্ডস রুল আমি এখন ইলেকট্রনগুলোকে অ্যারেঞ্জ করতে পারবো। করো। দিতে আমি জানি যে সেম এনার্জি অরবিটাল কত থাকে? 5টা থাকে, 1 2 3 4 5। তাহলে দেখো 1 2 3 4। এটা হচ্ছে তার নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন হওয়ার কথা। কেমন? সেম আমি যদি কপার করি, কপার হচ্ছে কত? 29। ওকে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। দেখো 4 6 10 12 18 20 29। তাহলে এটাকে আমি আবার অ্যারেঞ্জ করতে পারবো। একবারে এখানে হুন্ডস রুলটাও এক্সপ্লেইন হয়ে যাচ্ছে। দেখো সেম এনার্জি অরবিটাল আছে, আমার কাছে ইলেকট্রন আছে 9 নাম্বার অফ ইলেকট্রন আছে। তাহলে ফার্স্ট আমি কি করব? আমি তাদের সিঙ্গলি ফিল্ড করব। তারপর যদি আমার কাছে এক্সেস ইলেকট্রন থাকে তাহলে আমি এদের ইলেকট্রন পেয়ারিং করব। কেমন? দেখো 1 2 3 4 5 গেল। আরো কটা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে আমার কাছে। কি করব? তাদের এবার ইলেকট্রন পেয়ারিং হবে উইথ অপোজিট স্পিন। 6 7 8 9। জেনারেলি যদি আমরা যে নিয়মে আমরা রুলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনগুলো করছিলাম, ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা এমন হওয়ার কথা ছিল। কিন্তু আসলে দেখা যাচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশনটার মধ্যে একটু ভেরিয়েশন চলে আসছে। আসলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হচ্ছে? ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে যাচ্ছে তোমার, দেখো একটু খেয়াল করবে, এতটুকু অবধি ঠিক আছে, 18 অবধি ঠিক আছে। দেন কি জানি আমি 3d 4s ইলেকট্রনিক কনফিগারেশনটা চলে আসছে 4s1 3d5। ওকে, সেম কপারের 3d 4s 4s1 3d10। তাহলে আমাদের রুলের সঙ্গে তো মিলছে না, একটু ভেরিয়েশন এসে বললো। কারণ ফার্স্ট কন্ডিশন কি ছিল? 4s কে কমপ্লিটলি ফিল করবে, কারণ 4s এ দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে দুটা গিয়ে তারপর আসার কথা ছিল, কিন্তু এমন হলো না। কি হচ্ছে? দেখা যাচ্ছে 4s1 হয়ে যাচ্ছে, এটা 3d5 হয়ে যাচ্ছে। সেম এখানে 4s1 হয়ে যাচ্ছে, এটা 3d10 হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা এখানে এই দুইটা ইলেকট্রনিক কনফিগারেশন খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে প্রায় সময় আসে। ওকে, তাহলে ক্লিয়ার আমাদের এক্সপ্লেনেশন এটা থাকতে হবে। আচ্ছা, এটার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে হোয়াট ইজ হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন এন্ড হোয়াট ইজ কমপ্লিটলি ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, আচ্ছা এটা নিয়ে এবার দেখো। ফার্স্ট কি বললাম? হোয়াট ইজ হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। আর একটা কি বলছি? ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, এটার জন্য তাহলে আমাকে প্রথম বুঝতে হবে হোয়াট ইজ হাফ ফিল্ড, হোয়াট ইজ ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। যেমন আমি বলছি কি, যদি এস অরবিটাল হয়,
এস অরবিটাল, এস সাবশেলের মধ্যে কয়টা অরবিটাল আছে? এস সাবশেলের মধ্যে একটা অরবিটাল আছে। ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন কন্টেইন করতে পারে? ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন থাকতে পারে কত? ম্যাক্স নাম্বার অফ ইলেকট্রন যদি আমি লিখি, ম্যাক্স নাম্বার অফ ইলেকট্রন মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন যদি আমি লিখি তাহলে কত? 2। ওকে, তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই কনফিগারেশনটাকে আমি কি বলবো? ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন, কারণ ম্যাক্সিমাম যতটা ইলেকট্রন আছে ওইটাই এস অরবিটাল কন্টেইন করছে। তারপর পি মধ্যে খেয়াল করো, পিতে কয়টা অরবিটাল ছিল? 3টে অরবিটাল ছিল, যাদের আমরা সেম এনার্জি অরবিটাল বলছিলাম। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কন্টেইন করতে পারে 6 ইলেকট্রন। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু হুমস রুল আমি কিভাবে 1 2 3 4 5 6, তাহলে কমপ্লিটলি ফিল্ড, আর জায়গা নেই তার কাছে, আর ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করতে পারবে না। তাহলে এটাকেও বলছি আমি ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন। দেন ডি, ম্যাক্সিমাম ইলেকট্রন কন্টেইন করতে পারে 10। তাহলে আমি অ্যাকর্ডিং টু হুমস রুল 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সেম F contains 7 orbitals, 7। ওকে, 14 ইলেকট্রন ছিল, হাইয়েস্ট ম্যাক্সিমাম 14 ইলেকট্রন থাকতে পারে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ম্যাক্সিমাম একটা অরবিটালে যতটা ইলেকট্রন থাকতে পারে, যেমন এস এ ছিল একটা অরবিটাল কন্টেইন করতে পারে, এস কন্টেইন করতে পারে দুটো ইলেকট্রন আছে। পি কন্টেইন করতে পারে তিনটা, পিতে আছে 3টা অরবিটাল কন্টেইন করতে পারে 6 নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম 6 নাম্বার অফ ইলেকট্রন আছে। দ্বিতীয় সেম দেখো, হাইয়েস্ট 10 আছে, এফ এও হাইয়েস্ট 14 আছে। তো এই কনফিগারেশনটাকে বলছি আমরা ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন বা কমপ্লিটলি ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এবার হাফ ফিল্ড কাকে বলবে? এটা তো ইজিলি তোমরা বলতে পারো, এখানে দুটো আছে, একটা থাকলে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হবে। যেমন পিতে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 6 ইলেকট্রন থাকতে পারে, তাহলে হাফ ফিল্ড হলে 3 নাম্বার অফ ইলেকট্রন থাকবে। যেমন ডিতে ম্যাক্সিমাম থাকতে পারে 10 নাম্বার অফ ইলেকট্রন, তাহলে হাফ ফিল্ড হলে কত হবে? 5 নাম্বার অফ ইলেকট্রন থাকতে পারে। সেম এফ এ থাকে 14 ইলেকট্রন, ম্যাক্সিমাম 14, কমপ্লিটলি ফিল্ড হয়ে যাচ্ছে। যদি হাফ হয়, হাফ ফিল্ড হয়, তাহলে কতটা থাকবে ইলেকট্রন? 7 নাম্বার অফ ইলেকট্রন থাকবে। ওকে, এবার আমরা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটা কিভাবে বা কতটা থাকতে পারে ওটা দেখো। হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে দেখো এস, এস একটা অরবিটাল ছিল, ম্যাক্সিমাম ইলেকট্রন কন্টেইন করছিল কত? 2, ম্যাক্সিমাম ইলেকট্রন ছিল 2। হাফ ফিল্ড হলে কত হবে? হাফ ফিল্ড হলে 1। ওকে, পি 3টা অরবিটাল ছিল, ম্যাক্সিমাম ইলেকট্রন ছিল 6, হাফ ফিল্ড হলে 3 নাম্বার অফ ইলেকট্রন, 1 2 3। ওকে, দেন ডি, ম্যাক্সিমাম ইলেকট্রন ছিল 10, হাফ ফিল্ড হলে 5 নাম্বার অফ ইলেকট্রন। দেন এফ, ম্যাক্সিমাম ছিল 14 নাম্বার অফ ইলেকট্রন, হাফ ফিল্ড যদি হয় তাহলে 7 নাম্বার অফ ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6 7। তাহলে এমন কনফিগারেশনটাকে আমরা বলছি হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, তাহলে এবার আমরা এক্সপ্লেন করব কেন ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা এমন হলো। অরিজিনাল যে নর্মাল যে ইলেকট্রনিক কনফিগারেশনটা ছিল এটা না হয়ে কেন ভেরিয়েশন তার মধ্যে আসলো। একটা পয়েন্টে বলা আছে হাফ ফিল্ড অ্যান্ড ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন মিন্স কি? হাফ ফিল্ড হলে তাহলে তোমাদের এতক্ষণ এটা বুঝিয়ে দিলাম হাফ ফিল্ড কেমন হবে, ফুলফিল্ড কেমন হবে। বলছে কি হাফ ফিল্ড অ্যান্ড ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন আর মোর স্টেবল দেন এনি আদার ইলেকট্রনিক কনফিগারেশন। বলছে কি হাফ ফিল্ড এবং ফুলফিল্ড যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, কোনো একটা অ্যাটমের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি, ওটার মধ্যে যদি আইদার আমি ইলেকট্রনকে অ্যারেঞ্জ করে ব্যালেন্স শেল ইলেকট্রনকে যদি আমি অ্যারেঞ্জ করে দেখতে পাই যে হাফ ফিল্ড হয়, হাফ ফিল্ড হচ্ছে, না হলে ফুল ফিল্ড হচ্ছে, তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আমরা মোর স্টেবল আমরা বলতে পারি। কেন? এটার জন্য তারা দুটো রিজন তারা দিয়েছে। ওকে, এবার দেখো এই দুটো রিজন এর উপর বেস করেই ওই কপার এবং তোমার ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটাকেই তারা এক্সপ্লেন করছে। আচ্ছা,
এই যে এক্সট্রা স্টেবিলিটি, ফার্স্ট কি বললো যে হাফ ফিল্ড and field electronic configurations are more stable than any other configuration. ওকে, ফার্স্ট পয়েন্ট বলছে এটা যে হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনস আর মোর স্টেবল দ্যান এনি আদার ইলেকট্রনিক কনফিগারেশন। এটা কেন বলছে? এটা দুটো রিজন তারা দিয়েছে। ফার্স্ট কি বলছে? ফার্স্ট রিজন তারা বলছে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন। সিমেট্রিক্যাল, ফার্স্ট তারা পয়েন্ট বলছে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন। সেকেন্ড বলছে লার্জ এক্সচেঞ্জ এনার্জি। এই দুটো পয়েন্টকে তারা বেস করেছে। ফার্স্ট কি বলছে? সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন, আর দেন সেকেন্ড বলছে লার্জ এক্সচেঞ্জ এনার্জি। এবার কি এই দুটো পয়েন্টকে আমরা এবার এক্সপ্লেন করব, তাহলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট বলছি সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন। সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন, একটু খেয়াল করবে আমাদের ক্রোমিয়ামের মধ্যে জেনারেল যেটা ছিল, এটা ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হলো হলে লাস্টে, আমি সবটা লিখছি না, আমি লাস্ট ব্যালেন্সেরটাই বলছি, হলো হলে 3d4 4s2 এমন হলো হলে। এটাকে আগে আমরা ড্র করি, তাহলে ডিতে কটা অরবিটাল থাকে? 5টা অরবিটাল থাকে। ওকে, ইলেকট্রন আছে আমার কাছে কত? 4 নাম্বার অফ ইলেকট্রন আছে। তাহলে অ্যাকর্ডিং টু হুমস রুল আমি কি করব? 1 2 3 4 এভাবে আমি অ্যারেঞ্জ করতে পারি। দেন ক্রোমিয়ামের অরিজিনাল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হচ্ছিল? অরিজিনাল ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা কি বলেছিলাম? 3d5 4s1 হবে। 3d5 4s1। এবার আমি এটাকে ড্র করি। কটা ইলেকট্রন আছে? 5 নাম্বার অফ ইলেকট্রন আছে। তাহলে আমি অ্যাকর্ডিং টু হুমস রুল কি করব? এদের অরবিটালে অ্যারেঞ্জ করব তো। তাহলে 1 2 3 4 5। এবার এই দুটার মধ্যে যখন কম্পেয়ার করা হলো, এই দুটার মধ্যে কম্পেয়ার করে বললো যে এই হাফ ফিল্ড যে ইলেকট্রনিক কনফিগারেশন বা ফুল ফিল্ড, আমি ফুল ফিল্ড যদি কপারকে নিয়ে করি তখন দেখা যাবে এই ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনস আর মোর সিমেট্রিক্যাল দেন এনি আদার ইলেকট্রনিক কনফিগারেশন। তুমি এই দুটাকে খেয়াল করো, কি বলছে? আইদার হাফ ফিল্ড অর ফুল ফিল্ড। এই দুটো ইলেকট্রনিক কনফিগারেশনকে তারা বলছে মোর সিমেট্রিক্যাল, মানে অ্যারেঞ্জমেন্টটা দেখো মোর সিমেট্রিক্যাল বলছে দেন এনি আদার ইলেকট্রনিক কনফিগারেশন। আমি d4টাও করলাম, d5টাও করলাম। এখানে দেখো 5 নাম্বার অফ অরবিটালস আছে, 5 নাম্বার অফ ইলেকট্রন আছে। এখানে কি 5 নাম্বার অফ অরবিটাল আছে, ইলেকট্রন নাম্বার আছে 4। ওকে, কারণ এখানে 5টা অরবিটাল 5টা ইলেকট্রন আছে, এটাকে বলছে মোর সিমেট্রিক্যাল। তাহলে আশা করি সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন এটা বোঝা গেল। ফর দিস রিজন এটাকে বলছে একটা পয়েন্ট নিচ্ছি যে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনকে আমরা মোর স্টেবল বলতে পারি। এটা ফার্স্ট একটা পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্টটা কি বলেছিল? যে এক্সচেঞ্জ এনার্জি, লার্জ এক্সচেঞ্জ এনার্জি। এটাতে কি হয় দেখো, সেকেন্ড বলছিল লার্জ এক্সচেঞ্জ এনার্জি। লার্জ এক্সচেঞ্জ এনার্জি মিনিংটা কি? তার মিনস হচ্ছে আমার সেম এনার্জি অরবিটালের মধ্যে, ঠিক আছে, সেম এনার্জি অরবিটাল, ধরো আমি ডি কেই নিলাম 1 2 3 4 5, ঠিক আছে। লার্জ এক্সচেঞ্জ এনার্জি মিনস হচ্ছে সেম এনার্জি অরবিটালের মধ্যে, ধরো আমি d4 লিখলাম, ইলেকট্রনরা কি করে? তাদের পজিশন ইন্টারচেঞ্জ করতে পারে। ওকে, এটার সঙ্গে এটা,
ধরো এটাকে আমি ইলেকট্রন 1 দিলাম, ইলেকট্রন 2 ডিনোট করলাম, ইলেকট্রন 3, ইলেকট্রন 4। এক্সচেঞ্জ মিন্স তারা সেম এনার্জি অরবিটালের মধ্যে ইলেকট্রন একজন একজনের পজিশন এক্সচেঞ্জ করতে পারে। ওকে, এটাকে বলছে লার্জ এক্সচেঞ্জ এনার্জি। এমন যদি হয়, যত যত নাম্বার অফ এক্সচেঞ্জ যত বেশি হবে, বলছে যে ওই ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবিলিটি তত বেশি হবে। আবার বলছি, যত এক্সচেঞ্জ যত বেশি হবে, ওই ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবিলিটি তত বেশি হবে। এখন আমরা ওই 3D4 আর 3D5 কে আমরা কম্পেয়ার করে দেখি কোনটার মধ্যে নাম্বার অফ এক্সচেঞ্জ বেশি হয়, তাহলে তখনই তোমরা ইজিলি এটা বুঝতে পারবে। দেখো আবার লিখছি, ক্রোমিয়াম জেনারেলি হওয়ার কথা ছিল 3D4 4s2, 3D4 4s2 হওয়ার কথা ছিল। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 ইলেকট্রন আছে সেম 1 2 3 4। এটাকে আমি ডিনোট করলাম ইলেকট্রন 1, ইলেকট্রন 2, ইলেকট্রন 3, ইলেকট্রন 4 দিয়ে। একটু খেয়াল করবে, এই ইলেকট্রনটা তাহলে বাকি তিনটার সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে, তার পজিশনটা ইজিলি এক্সচেঞ্জ করতে পারবে। তাহলে দেখো এটা এখানে এটার সঙ্গে এটার সঙ্গে, তাহলে এটা আমি ইলেকট্রন 1 এর কথা বলছি। তাহলে তিনটা ইলেকট্রনের সঙ্গে সে তার পজিশনটা ইজিলি এক্সচেঞ্জ করতে পারে। তারপরে এবার দেখো সেকেন্ড ইলেকট্রন, এটা সেকেন্ড ইলেকট্রনের কথা বলছি। সেম দেখো, কেন এটাকে কনসিডার করছি না, কারণ এটা তো ফার্স্ট কেসে এসে পড়েছে আবার, তাহলে এটা বাদ। সেকেন্ড ইলেকট্রনটা দেখো দুইবার সে দুটো ইলেকট্রনের সঙ্গে তার পজিশনটা এক্সচেঞ্জ করতে পারছে। থার্ড ইলেকট্রনটাকে দেখো, এটা কি করছে, এটার সঙ্গে ইলেকট্রনকে এক্সচেঞ্জ করতে পারছে। ওকে, তাহলে এবার দেখো কয়টা প্রবাবিলিটি আমি পেয়ে গেলাম, কয়টা ইয়ে পেলাম, 3 3 + 2 2 + 1 6, টোটাল আমি 6 ছয়বার সে এক্সচেঞ্জ করতে পারে। দেখো দেখো যদি আমরা ক্রোমিয়ামের যে অরিজিনাল যে ইলেকট্রনিক কনফিগারেশনটা, এটাকে যদি আমরা একটু লক্ষ্য করি, কি ছিল অরিজিনাল ইলেকট্রনিক কনফিগারেশনটা, 3D5 4s1। তাহলে অ্যাকর্ডিং টু হুন্ডস রুল, আচ্ছা আমরা কি জানি, দেখো ডি তে কয়টা অরবিটাল থাকে, 5টা অরবিটাল থাকে, 1 2 3 4 5। এখন তাহলে আমি অ্যাকর্ডিং টু হুন্ডস রুল আমি কিভাবে অ্যারেঞ্জ করতে পারবো, অ্যাকর্ডিং টু হুন্ডস রুল আমি 1 2 3 4 5, অ্যাকর্ডিং টু হুন্ডস রুল আমি ইলেকট্রনগুলোকে অরবিটালে অ্যারেঞ্জ করে ফেললাম। এবার দেখো কি হচ্ছে, তাহলে ফার্স্ট ইলেকট্রন আমি ইলেকট্রন 5 ইলেকট্রন যেগুলো আছে এগুলোকে ইলেকট্রন 1, ইলেকট্রন 2, ইলেকট্রন 3, ইলেকট্রন 4, ইলেকট্রন 5 দিয়ে ডিনোট করেছি। তাহলে ফার্স্ট ইলেকট্রনটা দেখো তার 4টা পসিবিলিটি আছে এক্সচেঞ্জ করার। দেন সেকেন্ড ইলেকট্রনটাকে দেখো তার 3টা পসিবিলিটি আছে। এটাকে আমরা কনসিডার করছি না, কারণ এটা ফার্স্ট কেসে কনসিডার হয়ে গেছে। তারপর দেখো থার্ড যে ইলেকট্রনটা, এটাকে দেখো এটা 2টা ওয়েতে সে এক্সচেঞ্জ করতে পারে। দেন ফাইনালি ইলেকট্রন যে 4, এটা একটা ওয়েতে ইলেকট্রনকে এক্সচেঞ্জ করতে পারছে। তাহলে টোটাল যদি আমি এবার এদের এক্সচেঞ্জ যে তারা করলো, এটাকে যদি আমি সাম আপ করি, কয়টা ওয়ে আমার কাছে আসছে দেখো, 4 4 + 3 7 8 10, টোটাল আসছে এখানে 10। আর ফার্স্ট কেসে যেটা আমরা করেছিলাম 3D4 4s2, ওখানে ছিল 6, তাহলে আমরা বলতে পারি 10 > 6। যেহেতু এখানে নাম্বার অফ এক্সচেঞ্জ বেশি হচ্ছে, তাহলে আমরা এই যে 3D5 যে কনফিগারেশন, এটাকে আমরা বলতে পারবো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। একইভাবে আমরা আবার যে কপার যে 29 যেটা, তাহলে ওটার জন্য কি হচ্ছিল, কপার হবে হচ্ছে, এবার যদি কপারটাকে নাও, কপার, তাহলে 3D10 4s1, এটাকেও কিন্তু আমরা ইজিলি এক্সপ্লেন করতে পারবো। তাহলে দুইটা কেস ছিল স্টেবিলিটিটাকে এক্সপ্লেন করার, ফার্স্ট হচ্ছে কি লার্জ এক্সচেঞ্জ এনার্জি, আরেকটা ছিল কি আমাদের সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন ইন অরবিটাল। এই দুটা দিয়ে আমরা তাদের স্টেবিলিটি, যে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড যে ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটমের, এটাকে আমরা ইজিলি এক্সপ্লেন করতে পারবো। ওকে, আচ্ছা এখন দেখো আমরা লাস্টে আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখছিলাম ক্রোমিয়াম এবং কপারের, আমরা এখানে এটা খালি রেখে গিয়েছিলাম, তাহলে এটাকে আমরা এবার করে নিই। তাহলে ফাইনালি তাহলে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি পেলাম, 3D5 4s1।
আর কপারেরটা কি হবে 3d10 4s1 আলটিমেটলি। আশা করি তোমরা এই যে স্টেবিলিটি, হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনের যে কনসেপ্টটা এটা ইজিলি বুঝতে পেরেছো, এবং একই সঙ্গে যে হুন্ডস রুল তার এক্সপ্লেনেশনটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।